আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা, একে একে পড়ুয়ারা ফিরছেন বাংলাদেশ থেকে। ভারতে ফেরালো কেন্দ্র। আরো বিস্তারিত মৈত্রী আমাদের জানাবে। মৈত্রী, কতজন পড়ুয়াকে ভারতে ফেরানো হলো কেন্দ্রের তরফ থেকে, কি জানা যাচ্ছে এবং বিদেশ মন্ত্রক বা কি বিবৃতি দিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে যেটা জানানো হয়েছে, কিছুক্ষণ আগে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে 778 জন পড়ুয়া তারা বিভিন্ন ল্যান্ড পোর্টের মাধ্যমে, অর্থাৎ স্থলভাগ দিয়ে তারা ভারতে ফিরেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 200 জন আরো পড়ুয়া তারা বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে, ফ্লাইট সার্ভিসেস ব্যবহার করে তারা ঢাকা থেকে এবং চিটাগং এয়ারপোর্ট থেকে তারা ভারতে ফিরেছেন। আরো প্রায় 4000 পড়ুয়া এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা রয়েছে এবং ভারতীয় যারা হাই কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন যেগুলি রয়েছে তাদের তরফ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, তাদের সব রকমের অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গেও বিদেশ মন্ত্রক তারা যোগাযোগ রাখছেন বলে তারা জানিয়েছেন, যদি যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত যাতে করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। একই সঙ্গে বিমান পরিষেবাও যাতে একেবারে স্মুথ থাকে সেটা নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন সিভিল এভিয়েশন যে এয়ারলাইন রয়েছে, যে সিভিল এয়ারলাইন রয়েছে তাদের সঙ্গে নিয়মিত তারা যোগাযোগ রাখছেন, যাতে যে সমস্ত ভারতীয়রা যারা ভারতে ফিরতে চাইছেন এই অশান্ত বাংলাদেশের পরিস্থিতি থেকে তারা যেন তারা যেন ভালোভাবে ফিরে আসতে পারেন। একই সঙ্গে এর আগে আমরা জানিয়েছিলাম যে হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফ থেকে 5টি হেল্পলাইন, 24 ঘন্টার হেল্পলাইন লঞ্চ করা হয়েছে, যেগুলো বিভিন্ন শহরে, ঢাকা শহর, ঢাকা, চিটাগং সহ মোট 5টি শহরে বিস্তৃত রয়েছে এবং সেগুলি 24 ঘন্টার জন্য অপারেট করছেন এবং ভারতীয়রা, যে সমস্ত পড়ুয়ারা এবং যে সমস্ত ভারতীয় নাগরিকরা এই মুহূর্তে আজকে রয়েছেন বাংলাদেশে, তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা তারা দিচ্ছেন বলে জানিয়েছেন। বেশ মৈত্রী। বাংলাদেশ থেকে ভারতে ফেরত নেপাল, ভুটান, মলদ্বীপের পড়ুয়ারা দেশে ফিরছে। কতজন পড়ুয়া ফিরলো এখনো পর্যন্ত, আরো বিস্তারিত আমাদের জানাবে শুভঙ্কর এ বিষয়ে। শুভঙ্কর, কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো কতজন পড়ুয়া? শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো কতজন পড়ুয়া, কি জানা যাচ্ছে? দেখো, কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গতকাল রাতে 33 জন ডাক্তারি পড়ুয়া যারা ভারত, নেপাল এবং ভুটানের ছাত্র ছিল, তারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করতো, গতকাল 33 জন ফিরেছে এবং আজ সকালে মালদ্বীপ, নেপাল এবং ভারতের মোট 13, এই নিয়ে দুদিনে মোট 46 জন পড়ুয়া ফিরেছে এবং চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ওই সীমান্ত ওই গেট দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি বেশ কিছু পর্যটক যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল তারাও আটকা পড়েছে, তারাও বাংলাদেশে যেতে পারছে না। পাশাপাশি আরো যেটা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু পড়ুয়া এদিন কোচবিহারের এই চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ফিরবে। বেশ শুভঙ্কর, অন্যদিকে বাংলাদেশ থেকে কিন্তু পড়ুয়া পর্যটকরা সকলে ফিরছেন। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়েও দেশে ফিরেছেন। আরো বিস্তারিত পার্থ এ বিষয়ে আমাদের জানাবেন। পার্থ, কয়েকদিন ধরেই কিন্তু এই ছাত্র আন্দোলন যেটা উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ এবং আমাদের এই বাংলাদেশে কিন্তু এই পাড়ের অনেকেই কিন্তু করতেছেন, বিশেষ করে নেপালের বহু বাসিন্দা যারা এই শিলিগুড়ি, লাগোয়া, ফুলবাড়ি সীমান্ত দিয়ে পড়তে গিয়েছিলেন বাংলাদেশে এবং যেহেতু সেখানে অনির্দিষ্টকালে ছাত্র ধর্মঘট রয়েছে, এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ, অস্থির পরিস্থিতি, আর তাই একে একে কিন্তু যারা ওখানে পড়তে গিয়েছিলেন তারা কিন্তু ক্যাম্পাস ছাড়ছেন, অর্থাৎ বাংলাদেশে যারা পড়তে গিয়েছিলেন বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন এবং গতকাল থেকে কিন্তু এক এক করে যারা আটকে পড়েছিলেন আমাদের এই পাড়ে, অর্থাৎ নেপালের বাসিন্দারা যারা শিলিগুড়ি হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি ঢাকায় যেতেন তারাও কিন্তু ফিরে এসেছেন। পাশাপাশি অনেকেই চিকিৎসা করাতে এসেছিলেন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায়, তারাও কিন্তু ধীরে ধীরে ফিরছেন বাংলাদেশে এবং অনেক ভারতীয় যারা বাংলাদেশে গিয়েছিলেন
কোনো আত্মীয়র বাড়িতে বা ঘুরতে, তারাও কিন্তু ফিরতেন। কারণ একই পরিস্থিতি ভয়ঙ্কর, এবং যে ছাত্ররা ফিরেছে, বিশেষ করে নেপালের ছাত্র পড়ুয়ারা, তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছবি। কারণ গত কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের লোকদের সঙ্গে যেমন কথা হয়নি, তেমনি খাওয়া দাওয়া সবই বন্ধ ছিল। এবং এই অস্থির পরিস্থিতি এখন কবে পড়ে এই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে। বেশ, ভয় তো ছিল, বাইরে যাইতে একটু মানে ভয় তো ছিল। আর আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে, সব কিছু বন্ধ ছিল। তারপরও রাস্তায় মানে কখনই কি হবে না, ওইটা ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি। ওখানে নেট সেট তো ওখানে চলে নেই, যে বন্ধ করেছে। আর এবার পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে তোলা দেওয়া হয়নি, সে কারণে বন্ধ ফেরি। বিজেপি নেতার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ উঠে আসছে, কিন্তু কেন তোলা নিতেন তিনি, কি অভিযোগ, আগে শোনাই। কি কারণে বন্ধ বলতে পারবেন? বন্ধ বলতে এটা হচ্ছে মানে যাদের জায়গা, এই ঘাটটা যে আছে এটা যাদের জায়গা, ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না, বন্ধ থাকবে। সকাল থেকে কি নৌকা চলেছিল? সকাল থেকে 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। সুজিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজিত, যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে, ফেরিঘাট ভাঙচুর করা হলো কারণ তোলা দেওয়া হয়নি, বিজেপি নেতার বিরুদ্ধে তো এই অভিযোগ উঠছে। কতদিন ধরে তোলা নিতেন এবং কেনই বা পরিষেবাটা বন্ধ করে দিলেন? এতে তো সাধারণ মানুষের অসুবিধা। প্রচন্ড অসুবিধে, কারণ হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে জলপথে যোগাযোগ মানেই অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যায় শিল্প শহরে, ফেরাও যায়। এবং এই নদীপথ কিন্তু ব্যবহার করেন হাজার হাজার মানুষ। সেখানে কিনা এই মাতব্বরী এবং সেখানে বিজেপির একজন বুথ সভাপতি, তিনি বলছেন নদীতে তার জায়গা আছে, নদীর পাড়েও তার জায়গা আছে। এবং আচমকাই এরকম কথা বলে তিনি কিন্তু রীতিমতো বলা যায় যে গাজোয়ারি করছেন, দাদাগিরি করছেন। তার ফলে কিন্তু টাকা দিতে রাজি না হয় একেবারে তিনি বন্ধই করে দিয়েছেন। লোকজন নিয়ে গেছেন এবং তারা যারা গেছেন তারা কিন্তু বিজেপির কর্মী সমর্থক বলেই অভিযোগ করা হচ্ছে। এবং পুলিশের কাছে অভিযোগ করছেন যিনি এই যিনি খেয়া এই পারাপারের দায়িত্বে, তিনি জেলা পরিষদ থেকে লিজ নিয়েছেন, তারপরেও তাকে কিন্তু এরকম শনিয়া ভোগান্তি পোয়াতে হচ্ছিল। তাকে প্রায়ই দাদাগিরি করা, লোকজন নিয়ে গিয়ে টাকা চাওয়া, তোলা আদায়ের যে ঘটনা সেটা কিন্তু সামনে এসছে। বিজেপি চাপে পড়ে তারা বলছে বিজেপি নেতৃত্ব এ ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ সাজস নেই, পুরোটাই তার ব্যক্তিগত বিষয় এবং আমরা খতিয়ে দেখব। কিন্তু অভিযুক্ত অর্ধেক সময় মোবাইল বন্ধ করে রেখেছেন, মোবাইল চালু থাকলে রিং করলে ধরছেন না। তিনি তার ঘনিষ্ঠ মহলে বলছেন যা উত্তর দেওয়ার সবটাই আদালতে দেবেন, আইনিভাবে দেবেন। কিন্তু মাতব্বরিটা কেন, সেই প্রশ্ন যে তাকে করা হবে সে কিন্তু সেই সুযোগটা দিচ্ছেন না। কিন্তু মানুষ ক্ষুব্ধ, কারণ তারা জানতেন না, গিয়ে দেখেন তারা পারাপার করতে পারছে না। বালুঘাটা নন্দীগ্রামের মধ্যে যাতায়াত মানে এই অংশে বিরাট অংশের মানুষ যাতায়াত করেন এবং বৈধভাবে জেলা পরিষদ থেকে যেখানে লিজ নিয়ে এটা চালাচ্ছেন যারা, তাদের উপর এভাবে মাতব্বরি, তোলাবাজির জন্য তাদেরকে হয়রানি দেওয়া, এইসবের মধ্যেই কিন্তু নন্দীগ্রামে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিজেপি দায় সারা বক্তব্য রাখছে, চাপে পড়ে বলছে এটার সঙ্গে রাজনীতি যোগ নেই। কিন্তু তৃণমূল গোটা বিষয়টি নিয়ে বিজেপিকেই দায়ী করছে এবং বিজেপির নেতৃত্ব বলেই, বুথ সভাপতি বলেই এই গাজোয়ারি করছে। কারণ তুমি জানো নন্দীগ্রামে 1 এবং 2 নম্বর দুটি ব্লকের কিন্তু পঞ্চায়েত সমিতির ক্ষমতায় কিন্তু বিজেপি, এবং সেখানকার বিধায়কের নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনিয়া। তার কারণে বিজেপি এখানে জোর পাচ্ছে বা জোর দেখাচ্ছে বলে তৃণমূল অভিযোগ করছে। বিজেপি নেতার বিরুদ্ধেই তোলা আদায়ের অভিযোগ। আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। কতদিন আপনি এই ফেরিঘাট থেকে যাতায়াত করছেন? আমার বাড়ি পাশের গ্রামে, খেয়াল যতদিন আমরা রোজ যাতায়াত করি সবজি নিয়ে। শুভেন্দু জানা, সুখেন্দু জানা এবং সত্যব্রত জানা এবং নাড়ুগোপাল জানা, ওনারা কয়েকদিন ধরে আমাকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন, কয়েকদিন ধরে বলতে কয়েক মাস ধরে। তো সেটাকে আমি গুরুত্ব দিইনি। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। আমি বলছি এটা কি করে সম্ভব?
তো সেই মতো ওদের দাবি মতো আমি টাকা দেইনি, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসলে এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরে তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। আসলে মূল সমস্যা হচ্ছে প্রভাত মাঝির কাছ থেকে কাটমানি চাইছিল, প্রভাত দিতে অস্বীকার করেছে, ফলে গায়ের জোরে আজকে যাত্রী পারাবার বন্ধ করেছে। এখানে দলের কোনো যোগ নেই। এই বিষয়টি পুরোপুরিভাবে পুলিশের কাছে শুভেন্দু জানা সহ লিজ গ্রহীতা অভিযোগ করেছে। পুলিশ এই বিষয়টি পুরোপুরি তদন্ত করে এবং শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই। এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে।